থেকে নবনী রান্না শুরু করে দিয়েছে। নবনীর মনে পড়ল এর আগে একবার পাত্রপক্ষ লুবনাকে দেখতে এসেছে। পাত্রপক্ষে লুবনাকে পছন্দ না হওয়ার সমস্ত দোষ গিয়ে পড়েছে নবনীর উপর। নবনী পাত্রপক্ষকে নাস্তা কম দিয়েছে বলে নাকি তারা লুবনাকে পছন্দ করেনি। নবনীরা হাসি পেল সেসব ভেবে। তাই সকালে নিজেই গিয়ে শাশুড়িকে বলল, মা, আজকে তো পাত্রপক্ষ দুপুরবেলা আসবে, আজকে কি শুধু নাস্তার আইটেমই দেওয়া হবে? দুপুরে তো লাঞ্চের সময়। তাহেরা বেগম মুখ ঝামটা দিয়ে বলল, শুধু নাস্তা দেবে কেন? পোলাও, রোস্ট সব কিছু ব্যবস্থা করো। আমাদের কি তোমার বাপের বাড়ির মতো লোকদের মতো ছোট লোক ভেবেছ নাকি যে শুধু চা শরবত খাইয়ে বিদায় দিবা? আমরা উঁচু বংশের মানুষ, আমাদের আলাদা একটা সম্মান আছে। নবনী চুপ করে চলে এলো। এই বাড়িতে কোনো কথা উঠতেই সব নবনীর বাবার বাড়িতে গিয়ে থামে। মাঝে মধ্যে খুব প্রতিবাদ করতে ইচ্ছে করে তার। নবনীর পিছনে উঠে এলো নবনীর শ্বশুর। দীর্ঘদিন প্রবাসে থাকায় রান্নাবান্না সব জানেন হামিদুর রহমান। নবনীকে বললেন, নবনীমা, তুমি আমাকে সব কেটে কুটে দাও, আমি রান্না করব আজকে সব। নবনী লজ্জা পেয়ে বলল, না বাবা, আমি একাই পারবো সব, আপনি যান এখান থেকে, মা দেখলে রাগ করবেন। হামিদুর রহমান আফসোস করে বললেন, আমার উপর তোমার অনেক রাগ, তাই না নবনী? আমার জন্য তোমাকে এই বাড়িতে বউ হয়ে আসতে হলো, তার জন্য উঠতে বসতে সবার কথা শুনতে হয়। সবসময় এভাবে চুপ করে সব মেনে নাও উনি, মাঝে মধ্যে একটু প্রতিবাদ করো মা। নবনী হেসে বলে, আপনি চা খাবেন বাবা? হামিদুর রহমান কথা না বাড়িয়ে চলে গেলেন। সব রান্না শেষ করে নবনী দুপুর হয়ে গেল। ঘেমে নে নবনীর অবস্থা খারাপ। মেহমান এলো বিকালের বেলা। লুবনাকে দেখতে আসবে শুনে চট্টগ্রাম থেকে দিশার স্বামী শামীম এসেছে। ড্রয়িং রুমে তাহেরা, হামিদুর রহমান, তামিম, শামীম, দিশার মিলে মেহমানদের সাথে কথা বলছে। নবনী দ্রুত হাতে টেবিলে খাবার সাজাচ্ছে। খাবার সাজিয়ে নবনী তাহেরা বেগমকে ইশারা করলেন। তাহেরা বেগম মেহমানদের নিয়ে টেবিলে এলেন। নবনীর সামনে এলো না কারো। তাহেরা বেগম পছন্দ না লুবনাকে পাত্রপক্ষে দেখতে এলে নবনী তাদের সামনে যাওয়া। আরও একবার নবনী নাস্তা নিয়ে যাওয়ায় পাত্রপক্ষের নবনীকে পছন্দ হয়ে যায়। এসব নিয়ে কম কথা শুনতে হয়নি নবনীকে। রুমে এসে দেখে লুবনা নবনীর জন্য গতকাল রাতে আনা সব কসমেটিক, চুড়ি, জুতো পরে বসে আছে। নবনী কিছু বলল না, কিন্তু নবনীর রাগ হলো যখন লুবনা বলল, গতকাল বাবা এনে দেওয়ার কাঞ্জিবরম শাড়িটা দাও ভাবি, আমি ওটা পরে যাব। শুনে নবনীর বুকের ভেতর কেমন জানি দুরু দুরু করে কাঁপতে লাগলো। নবনী জানে এই শাড়ি একবার লুবনার হাতে গেলে নবনী আর পাবে না। এই পর্যন্ত লুবনা নবনী যেই জিনিস ব্যবহার করেছে একবার, সেই জিনিস আর ফেরত দেয়নি নবনীকে। নবনী একটুক্ষণ চুপ থেকে বলল, না লুবনা, ওটা বাবা আমার জন্য এনেছে, আমি এখনও ভাঁজ খুলিনি ওই শাড়ির, তোমার বিয়েতে পরবো বলে। ওটা না, তুমি অন্য শাড়ি পরো। শুনে লুবনা হতভম্ব হয়ে গেল। ভাবি, তুমি আমার সাথে তর্ক করছো? নবনী কিছুটা রাগ হলো লুবনার কথা শুনে, বিরক্ত হয়ে বলল, তর্ক করছো মানে কি লুবনা? তুমি শাড়ি চেয়েছো, আমি দিব না বলেছি, ব্যাস। এখানে তর্ক এলো কোত্থেকে? লুবনার শ্যামলা মুখখানা অন্ধকার হয়ে গেল। নবনী নরম স্বরে বলল, লুবনা, এত ভারী মেকআপ না করে ভালো লাগতো তোমাকে, তুমি ন্যাচারালি ভীষণ সুইট, তোমার চেহারায় লাবণ্যতা ঢেকে গেছে মেকআপের আড়ালে। লুবনা রেগে গিয়ে বলল, তুমি কি দেখছি আজকাল উপদেশ দিতে শুরু করেছো? মা আসুক, সব বলবো আমি মাকে। তুমি কি ভেবেছো বাবা তোমাকে প্রোটেকশন দিবে? বাবার ছুটি আর 15 দিন আছে, বাবা আবার কানাডায় চলে যাবেন। নবনী হেসে বলল, আমাকে রক্ষা করার জন্য তো আল্লাহ যথেষ্ট লুবনা। লুবিনা গজগজ করতে করতে নিজের রুমে চলে গেল। তারপর দিশার রুমে গিয়ে দিশার একটা শাড়ি পরলো। খাবার পর সবাই গিয়ে পুনরায় ড্রয়িং রুমে বসলো। দিশা উঠে এলো লুবনাকে নেওয়ার জন্য। লুবনা রুমে এসে দেখে লুবনা তার শাড়ি পরে বসে আছে। মুহূর্তে দিশার মাথা গরম হয়ে গেল, কিন্তু কোনো সিনক্রেট করলো না। বাসায় গেস্ট থাকে, গেস্ট গেলে একটা ব্যবস্থা ভেবে লুবনাকে নিয়ে ড্রয়িং রুমে। লুবনা গিয়ে সবাইকে সালাম করলো। পাত্রের সঙ্গে পাত্রের এক বন্ধু, চাচা, বোন, খালা, মামা, মা, মামি, ফুপু এসেছেন। সবাই লুবনাকে বিভিন্ন প্রশ্ন করতে লাগলো। লুবনা সব উত্তর দিল। সবার কথা বলার পর লুবনাকে আর পাত্রপক্ষকে আলাদা কথা বলার জন্য ভেতরে নিয়ে আসতে হলো। তাহেরা বেগম এসে নবনীকে দরজা নক করতে লাগলেন। নবনী রুমে কথা বলতে দিবেন, কেননা তিনি জানেন লুবনার রুম এখন অগোছালো পড়ে আছে। সাজতে গেলে লুবনা আলমারির সব কিছু বের করে বিছানায় ফেলে রাখে। দিশার রুমে গেলে দিশা রাগ করবে, তাই নবনীর রুমে নিয়ে এলেন। নবনী বের হয়ে লুবনার রুমের দিকে যেতেই পাত্রের মা, খালা সবার সাথে দেখা হয়ে গেল। তাহেরা বেগমকে ডেকে পাত্রের মা জিজ্ঞাসা করলেন, এই কে আপা? তাহেরা বেগম বিরক্ত চেপে বললেন, আমার বড় বউ। পাত্রের মা, খালারা কানে কানে ফিসফিস করতে লাগলো শুনে নবনী আর না দাঁড়িয়ে লুবনার রুমে গিয়ে দরজা চাপিয়ে দিল। তারপর সব গোছাতে লাগলো। লুবনার সাথে 5 মিনিট কথা শেষ করে পাত্র বের হয়ে গেল রুম থেকে। তারপর সবাই বিদায় নিয়ে চলে গেল। হামিদুর রহমান তাদের সাথে গেলেন এগিয়ে দিয়ে আসার জন্য। মেহমান বাসা থেকে বের হতে দিশা গলা ফাটিয়ে চিৎকার করে শামীমকে বলল, তোমার বোন কার থেকে অনুমতি নিয়ে আমার শাড়ি পরেছে? আমার শাড়িতে হাত দিল কিভাবে? এই শাড়ি আমার বড় আপার দেওয়া, ও কেন
আমার শাড়ি পরেছে। লুবনা চমকে গেল দিশার কথা শুনে। দিশাকে সবাই যেহেতু সমঝে চলে, তাই তাহেরা বেগম মিনমিন করে বলল, রাগ করো না দিশা, নবনীকে বলবো শাড়িটা ধুয়ে দিতে। ও বুঝতে পারেনি আর কখনো এরকম করবে না। লুবনার কান্না চলে এলো, কাঁদতে কাঁদতে বলল, আমি কি করব? বড় ভাবিকে বলছি গতকাল বাবার রান্না শাড়িটা দিতে, উনি তা দেয়নি, উল্টো বলেছে মেজোভাবে শাড়ি নিয়ে পড়তে, তাই তো আমি নিয়েছি। তাহেরা বেগম প্রচণ্ড রেগে গেলেন। লুবনার রুমে গিয়ে নবনীর চুল চেপে ধরে বললেন, আমার স্বামী এনে দেওয়া শাড়ি তুই আমার মেয়েকে দিলি না কেন? তোর বাবার বাড়ি থেকে এনেছিস নাকি শাড়ি তুই? তোর সাহস হলো কি করে নিজে শাড়ি না দিয়ে দিশার শাড়ি দেখিয়ে দিতে? ব্যথায় নীল হয়ে উঠল নবনী। এটা সত্যি আমি শাড়ি দেইনি, কিন্তু দিশার শাড়িও ও আমি পড়তে বলিনি মা। শামীম এসেছে বলল, আহা মা কি করছো? ভাবি ব্যথা পাচ্ছে। তাহেরা চিৎকার করে বলল, যা এখান থেকে তুই। তারপর নবনীর চুল ছেড়ে দিল। লুবনা কাঁদতে কাঁদতে বলল, শুধু এই না মা, আমি ভাবির কসমেটিক দিয়ে সেজেছি বলে ভাবি আমাকে অপমান করছে। আমাকে বলছে আমি নাকি দেখতে কালো, সাজলে আমায় মানায় না, বিশ্রী লাগে দেখতে। নবনী হতভম্ব হয়ে গেল লুবনার কথা শুনে। কিন্তু লুবনা বানিয়ে বানিয়ে আরও কথা বলতে লাগলো। নবনীর আর সহ্য হলো না। গতকাল থেকে নবনীর মন ভালো নাই, কিন্তু এখন নবনীর মনে হলো এমনিতে ও এই বাড়িতে ওর দিন শেষ হয়ে আসছে, তবে আর কিসের আশা সে চুপ করে থাকবে। লুবনার দিকে এগিয়ে গিয়ে লুবনার গালে একটা কষে থাপ্পড় দিল নবনী। তারপর বলল, আমি সবসময় মেনে নেই বলে এই না যে আমার নামে তোমরা সবাই এভাবে মিথ্যা অপবাদ দিবে। যা বলিনি আমি কখনো তা বানিয়ে বলবে। নবনী লুবনা থাপ্পড় খেয়ে তামিম তেলে বেগুনে জ্বলে উঠল। তাহেরা বেগম কিছু বলার আগে তামিম এসে নবনীর দুই গালে দুটো থাপ্পড় দিল। তারপর বলল, ছোট লোকের বাচ্চা, তোর সাহস কিভাবে হলো আমার ফুলের মতো বোনের গায়ে হাত তোলার? নবনী গালে হাত রেখে বলল, যেভাবে তোমার আর তোমার মায়ের সাহস হয়েছে আমার গায়ে হাত তোলার। তামিম আরও ক্ষুব্ধ হয়ে এগিয়ে এসে নবনীর চুল চেপে ধরে বলল, তোকে আজ খুন করে ফেলবো আমি। নবনী দমে গেল না আর এবার তামিমের হাত ছাড়াতে ছাড়াতে বলল, তা তো মারবেই, তাহলে তো সুযোগ হবে বুক পকেটে যার ছবি নিয়ে ঘুরে বেড়াও তাকে বউ করে আনতে। তামিম রেগে দিশা হারিয়ে গেল। সে অন্তত তোর মতো ফকিরের মেয়ে না, মাস শেষে 25,000 টাকা বেতন পায়। নবনীর কথা শুনে সবাই চমকে গেল। তাহেরা বেগম তামিমের হাত ছাড়াতে ছাড়াতে বলল, কি বলছিস এসব? তামিম নবনী ছেড়ে দিয়ে বাসা থেকে বের হয়ে গেল। তামিমের থাপ্পড়ের সাথে নবনীর ঠোঁট কেটে গেল দাঁতের সাথে লেগে। নবনীর টলমল পায়ে নিজের রুমের দিকে চলে গেল। তামিম বাসায় ফিরল রাত 10টায়। অন্যদিকে তামিমের জন্য নবনী ডাইনিং টেবিলে বসে অপেক্ষা করছে। তামিম এলে একসাথে খাবার খেবে, কিন্তু আজ আর অপেক্ষা করেনি। নিজের খাবার রাত 8টার মধ্যে খেয়ে রুমে গিয়ে বই নিয়ে বসে পড়েছে। নবনীর মন আজ ভীষণ বিক্ষিপ্ত হয়ে আছে। বিয়ে হয়েছে নবনীর 3 বছর। এই 3 বছরে নবনীর জীবনের শখ আহ্লাদ বাদ দিয়েছে সবাইকে খুশি রাখতে। হাতে মেহেদি পরার খুব শখ ছিল নবনীর। 2 হাত ভরে কাচের চুড়ি পরতে ভালোবাসতো টানা টানা 2 চোখে গাঢ় কাজল দিতে। নবনীর ওর জন্য মেহেদি চুড়ি কাজল আনতে বাবার কখনো ভুল হতো না। নবনী বসে বসে সাজতো। বাবা কুপির আলোয় মেয়ের দিকে তাকিয়ে নবনীর মাকে ডেকে বলতো, নবনীর মা দেইখা যাও তুমি, আমারে ঘরে আল্লাহ ওই আসমানের চাঁদ পাঠাই দিয়েছে। ও নবনীর মা দেইখা যাও, আমার কুড়ে ঘরে এক রাজকন্যা বাস করে। আল্লাহ আমার মেয়েরা বড় যত্ন কইরা বানাইছে রে নবনীর মা, আমার সবগুলো পোলামাইয়া এক একটা চাঁদের টুকরা। রাবেয়া বেগমের সামনে আসতেন না, তবে নবনীর মায়ের কান্না শুনতে পেত। কে জানে, হয়তো রাবেয়া ভয় পেতেন গরিব ঘরে এমন রূপ নিয়ে জন্ম নেওয়া মেয়ের ভবিষ্যতে সুখের কথা চিন্তা করে। নবনীর বাবা গরিব হলেও তিনি সবসময় সন্তানের খুশির কথা আগে চিন্তা করতেন। নবনীর মনে আছে, বাবা ছোট্ট একটা চায়ের দোকান আছে। ঈদের সময় বাবা দোকানের জন্য মাল না উঠে 4 ছেলেমেয়ের স্ত্রীর জন্য ঈদে কাপড় কিনতেন। নবনীর মা রাবেয়া ভীষণ রাগ হতো এই স্বভাবের জন্য, কিন্তু নবনীর বাবা হাসেম আলী এসবে পাত্তা দিত না। তিনি হেসে বলতেন, আমার পোলা মাইয়ারা নতুন কাপড় পইরা হাসি খুশি ঘুরাইতেছে, এটা তো আমার জন্য ঈদের বড় আনন্দ। এই আনন্দ আমি পামু কই? দোকানে লাখ টাকার বেচা কিনা কইরা কি এই আনন্দ কিনতে পারতুম? রাবেয়া বলতো, এরপর যে পোলামাইয়া না খেয়ে মরবো সেই কথা কি ভুইলা গেছেন? হাসেম আমি ভুলিনি কিছু, ভুলতো না। কিস্তি থেকে টাকা তুলে তারপর দোকানের জন্য মাল কেনার জন্য বছর পরে সুদ সম সেই কিস্তির টাকা পরিশোধ করতে করতে জীবন শেষ হয়ে যেত। নবনী যখন বড় হলো, বুঝতে শিখলো সব, তখন থেকে আর ঈদের জামা গায়ে দেয় না। অভাবের সংসারে বেড়ে ওঠা শিশুরা অল্প বয়সে বুঝদার হয়ে যায়, তেমনি নবনীরা 4 ভাই বোন সবাই কম বয়সে বুঝে গিয়েছিল তাদের সংসারে আসল রূপ কেমন। এরপর থেকে কেউ কখনো বাবার কাছে ভালো খাবার ভালো কাপড়ের আবদার করেনি। গ্রামে ছোট্ট বাচ্চাদের পড়াতো 4 ভাই বোন মিলে। নবনীর মনে আছে, ক্লাস 6-এ থাকতে সে 6-এর এক অন্য মেয়েকে প্রাইভেট পড়তো। মাসে 200 টাকা বেতন পেত। সেই টাকা পেলে নবনীর আনন্দের সীমা থাকতো না। বাবার হাতে তুলে দিত সেই টাকা। 4 ভাই বোন মিলে প্রায় 1,000
টাকার মতো পেত বাচ্চাদের প্রাইভেট পড়িয়ে, আরবি পড়িয়ে অভাবের সংসারে বাড়তি 1,000 টাকার মূল ভুক্তভোগী ছাড়া কেউ জানে না। হাশেম আলীর চোখের সামনে দেখলেন যে তার ছোট ছোট ছেলেমেয়েরা কি ভীষণ বুঝদারের মতো কাজ করছে। প্রতিদিন নির্দ্বিধায় ডাল শাক দিয়ে বিনা অভিযোগে খাবার খেয়ে উঠে যায়। হাশেম আলী তখনই ভেবে রাখেন ছেলেমেয়েদের যে কোনোভাবেই হোক লেখাপড়া করিয়ে যাবেন তিনি। নিজের শরীরের রক্ত বিক্রি করে হলো, যাতে তাদের সন্তান এই অভাবের সাথে যুদ্ধ করতে বড় হতে না হয়। বাবার কথা ভাবতে নবনীর বুক ফেটে কান্না এলো। কতদিন বাবাকে দেখে না। হাশেম আলী মেয়েকে দেখতে এসেছিল 2 বছর আগে। তাহেরা নবনীর মাকে সেদিন ফোন করে বলেছিল হাশেম আলী যাতে তাদের বাসায় না আসে। আশেপাশে ফ্ল্যাটের লোকজন হাশেম আলীর পোশাকের দিকে তাকালে নাকি বুঝে যায় তার দৈনত্য। তাহেরার প্রেস্টিজে লাগে, প্রতিবেশীরা হাসাহাসি করুক এটা তাহেরা চায় না। নবনী সেদিন ইচ্ছে করছিল মরে যেতে। কথা ঠিক দুজন প্রতিবেশী তাহেরাকে জিজ্ঞাসা করছিল, উনি কে হন তাহেরা? তাহেরা নিজের সম্মান বাঁচাতে বলেছিল তাদের গ্রামের বাড়ির পাহারাদার। হাশেম আলী লিফট ব্যবহার করতে জানেন না বলে সিঁড়ি দিয়ে 4 তলায় নবনীদের বাসায় এসেছিলেন। সিঁড়িতে অনেকে হাশেম আলীকে দেখে। এরকম অভিজাত্য ফ্ল্যাটে এরকম গেস্ট কারো আসে না, তাই কৌতূহলে কেউ কেউ জিজ্ঞাসা করে। নবনী বলতে চেয়েছিল উনি নবনীর বাবা, কিন্তু তাহেরা আর তামিমের চোখ রাঙানি সামলে বলতে পারেনি। এসব ভাবতে ভাবতে নবনী নামাজের জায়নামাজ বিছিয়ে সিজদাতে হাউমাউ করে কাঁদতে লাগলো। অনেকক্ষণ কান্নার পর নিজেকে শান্ত করে এক সিদ্ধান্ত নিল, সেটা সে কাউকে বলবে না। ঠিক করলো শুধু একদিন করে দেখিয়ে দিবে। তাহেরা ছেলের বাসায় ফিরে খপ করে হাত চেপে ধরে লুবনার রুমে নিয়ে যায়। তারপর দরজা বন্ধ করে বলে, কাহিনীকে সোজাসুজি বল, কে ওই মেয়ে? তামিম তখন রাগের মাথায় যদিও কথাটা বলেছিল, কিন্তু সে চায়নি কখনো বাসায় এসব জানাজানি হোক। আমতা আমতা করে বলল, আরে দূর মা, কি বলে এরকম কিছু না। আমার এক কলিগ আমাকে একদিন কল দিয়েছে এসব নিয়ে। নবনী মিথ্যে কথা বানিয়ে বানিয়ে বলছে, আমাকে প্রতিদিন এসব নিয়ে কথা শোনায়, তাই তখন রাগের মাথায় ওই কথা বলে ফেলেছিলাম। তাহেরা হেসে বলল, তামিম, যেমন করে আমি জানি তেমন করে তুইও ভালো করে জানিস নবনী মিথ্যে কথা বলার মতো মেয়ে না। ও কখনো কারো নামে মিথ্যে বলেনি। আজকে লুবিনা যা বলছে ওসব মিথ্যে, এটা আমি যেমন না বুঝি তুইও বুঝিস, লুবনাও জানে সেটা। আমার কাছে গোপন করিস না। তুই যদি চাস ওই মেয়েকে তোর সাথে বিয়ে দেওয়ার ব্যবস্থা করব আমি তোর বাবা বিদেশে চলে গেলে। সত্যি করে বল আমাকে তুই। তামিম কিছুক্ষণ চুপ থেকে বলল, আমার এক কলিগ আছে মা, নিতু। আমার ওকে ভালো লাগে, ওর আমাকে ভালো লাগে, মাঝে মাঝে কথা হয়। এমন না যে আমি সত্যি ওকে বিয়ে করতে চাই বা ওকে না পেলে মরে যাব, এরকম কিছু না। তাহেরা ছেলের গালে চড় মেরে বলে, এরকম কিছু না মানে কি? অবশ্যই ওই মেয়ের সাথে তোর বিয়ে দিব আমি। নবনী হচ্ছে ফকিরের মেয়ে। তুই একবার ভাবতো, মাস শেষে বউয়ের 25,000 টাকা বেতন আমার হাতে তুলে দিবে 500 টাকার 50টা নোট। তুই চিন্তা করবি না বাবা, ওই ফকিরেরকে আমি রাখবো না। তামিম কিছুটা ভয় পেল। বাবা মা দুজনে তামিমের প্রিয়। নবনীকে তার বাবা পছন্দ করে এনেছে। নিতুকে বিয়ে করলে বাবা ভীষণ কষ্ট পাবেন। বাবাকে তামিম কষ্ট দিতে চায় না। তার লক্ষ্য তো নিতুকে কৌশলে একবার বিছানা পর্যন্ত টেনে নিয়ে যাওয়া। নিতু যতই বলুক বিয়ের আগে না, কিন্তু তামিম আস্তে আস্তে সে নিতুকে কনভিন্স করতে ঠিকই পারবে। তাহেরা বেগম হাসি মুখে উঠে এলেন ছেলেকে খাবার দিতে। টেবিলে বসে তামিম খাচ্ছে। হামিদুর রহমান উঠে এলেন চা খাওয়ার জন্য। নবনীকে ডেকে বললেন, আমাকে 1 কাপ চা দিতে পারবি নবনী? কান্না করতে করতে নবনীর চোখ লেগে এলো কিছুটা। শ্বশুরের ডাক শুনে উঠে গেল বাহিরে। রান্নাঘরে নবনী চা বানাচ্ছে, তখনই হামিদুর রহমানের ফোন বেজে উঠল। তাহেরা আর চোখে তাকিয়ে জিজ্ঞেস করল, কে? হামিদুর রহমান জবাব দিলেন, পাত্রপক্ষ কল। তাহেরা খুশিতে ডগমগ হয়ে বললেন, স্পিকার দিয়ে কথা বলেন। হামিদুর রহমান লাউড স্পিকার অন করে হ্যালো বলতে ওপাশ থেকে ঘটকের গলা ভেসে আসলো। রান্নাঘর থেকে নবনী স্পষ্ট শুনতে পেল ঘটক বলছে, ভাই সাহেব, এই বিয়ে হবে না। ছেলের মেয়েকে পছন্দ হয়নি। তাহেরা বেগমের মাথায় যেন বজ্রপাত হলো এই কথা শুনে। হামিদুর রহমান সাহেব ও কিছুটা দমে গেলেন। তারপর জিজ্ঞেস করলেন, কেন ভাই, আমার মেয়ের দোষ কি? ঘটক বলল, এসব যদিও বলা ঠিক না, তবুও দেখছি ছেলে তো আপনি দেখেছেন, মাশাআল্লাহ বড় চাকরি করে, দেখতে ভালো। কিন্তু ছেলে আপনার মেয়ের হাত পায়ের দিকে তাকিয়ে দেখছে, মেয়ের মুখ ধবধবে সাদা, কিন্তু হাত পা কালো। ছেলে একজন সরকারি চাকরিজীবী, সমাজের উঁচু শ্রেণীর লোক। অন্য 10খানে বউকে নিয়ে যেতে হবে। কালো বউকে দেখলে নাকি সবাই ছেলেকে নিয়ে হাসাহাসি করবে, এজন্য ছেলে নিষেধ করে দিয়েছে। তাছাড়া আপনার আশেপাশে মানুষ ছেলের মা আপনার মেয়ের সম্বন্ধ জিজ্ঞাসা করছিল। সবাই বলেছে আপনার মেয়ে নাগুচু স্বভাবের, ভীষণ দেমাগী, মানুষকে সম্মান দিতে পারে না। প্রায় সবসময় নিজের বড় ভাইয়ের বউয়ের সাথে ঝগড়া করতে শোনা যায়। নবনীর মন খারাপ হয়ে গেল এসব শুনে। আজকাল বিয়ের বাজারে এভাবে মেয়েদের কোনো মূল্যায়ন করা হয় তা নবনীর জানা নেই। সবাই সবার ভালো না লাগতে পারে, তার জন্য এভাবে কেউ বলে?
কি? তাছাড়া লুবনার বয়সই কত, 23-24 বছর, এখনও ছেলে মানুষ, একটু রেগে গিয়ে চিৎকার করে। এসব আশেপাশের মানুষ এরকম সিরিয়াসলি নেয় কেন? এসব কথা পাত্রপক্ষকে বলতে হয় নাকি? নবনী মনে মনে বলল, আল্লাহ, লুবনার জন্য তুমি এর চাইতে ভালো কোনো পাত্রের ব্যবস্থা করে দাও। তামিম আর খাবার খাওয়া হলো না। হামিদুর রহমান নবনীকে ডেকে বললেন চা না বানাতে। খেতে ইচ্ছে করছে না তার এখন। নবনী ট্রয়পায় নিজের রুমের দিকে যেতে লাগলেন যাতে তাহেরা বেগমের সাথে দেখা না হয়, কিন্তু তাহেরা বেগম নবনীকে দেখে বলতে লাগলেন, সব দোষ এই ছোট লোকের মেয়ের। এই ছোট লোকের মেয়ে ভালো করে রান্না করেনি, বেশি আইটেম করেনি, তাই তো ওরা সম্বন্ধ নাকচ করে দিল আমার মেয়ের খুদ ধরে। আসল কথা তো আমার মেয়ে না, মূলত খাবারের জন্য ওরা এসব বলেছে। আমার মেয়ে কোনোদিন কারোর সাথে ঝগড়া করে না। এই ফকিন্নির মেয়ের সাথে তো পারতই না কথা বলে। এসব কান পড়া এই ফকিন্নির মেয়ে আশেপাশের বাসায় গিয়ে দিয়ে এসেছে, এজন্য মানুষ এসব বলতে পারছে, নয়তো ভেতরের খবর বাইরের মানুষ কিভাবে জানবে? শাশুড়ির চিৎকার শুনে দিশা বের হয়ে আসে। এসে এসব খবর পেয়ে মুচকে হাসলো। দিশা মাঝে মাঝে সবার ফ্ল্যাটে যায়, বাসার কথা উঠলে এসব সে নিজেই বলে দেয়। মিথ্যে তো কিছু বলে না, বাসার শাশুড়ি ননদ যা করে তাই বলে। নবনী এবার চুপ করে থাকতে পারল না, রেগে গিয়ে জবাব দিল, মা, কাউকে কারো পছন্দ করতে বলে 10 রকমের খাবার খেয়ে পছন্দ করতে হয় না। এক গ্লাস পানি দিলেও যাকে পছন্দ হবার তাকে পছন্দ হয়ে যায়। আর আপনার বাসায় চাকরের কাজ করতে করতে আমি দম ফেলার সময় পাই না, সেখানে মানুষের বাসায় গিয়ে এসব আলোচনা করার সময় আমি কোথায় পাবো? তাহেরা ইচ্ছে করেই নবনীর গেলে আরেকটা থাপ্পড় বসাতে, কিন্তু হামিদুর রহমানের সামনে থাকায় সেই ইচ্ছে দমন করলো। নবনী আর সহ্য করতে পারলো না, সোজা শ্বশুরের কাছে গিয়ে সব কিছু বলল, যা যা ঘটেছে এখানে তিনি না থাকার সময়। এও বলল এই বাসায় নবনী আর থাকতে পারবে না। তার বাবার বাড়ি গরিব হলেও সেখানে শান্তি আছে। ভালো খাবার খেয়ে এই অশান্তি ভোগ করতে করতে নবনী হাঁপিয়ে গেছে। এসব থেকে মুক্তি চায় সে। হামিদুর রহমান চমকে গেলেন এসব কথা শুনে, মাথায় রক্ত উঠে গেল তার। নবনীকে জিজ্ঞাসা করলো, ওই মেয়ের নাম্বার আছে তোমার কাছে? নবনী বলল, হ্যাঁ আছে বাবা। হামিদুর রহমান নাম্বার দিয়ে আসতে বললেন। তামিম বসে বসে দোয়া ইউনুস পড়তে লাগলো। নবনী হামিদুর রহমানের ফোনে নাম্বার তুলে ডায়াল করে রিং হতে লাগলো। তামিম বারবার মনে হতে লাগলো, আল্লাহ, ফোন যাতে না তুলে। নিতু, ফোন তুলো না প্লিজ। তামিমকে নিরাশ করে ওপাশ দিয়ে সুরেলা গলায় নিতু সালাম দিয়ে বলো, কাকে চাই? তামিম ছুটতে এসে হামিদুর রহমানের পা ধরে রইল, মৃদু স্বরে চেপে বলল, প্লিজ বাবা, কিছু বলবেন না নিতুকে। অফিসে আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে। আমি নিজে নিতুর সাথে সম্পর্ক যত দ্রুত সম্ভব শেষ করে দিব। বাবা, এভাবে আমাকে অপমানিত কইরেন না। হামিদুর রহমান সাহেব নবনীর দিকে তাকালো। নবনীর দুই চোখ জলে টইটুম্বুর হয়ে আছে। হামিদুর রহমান ভীষণ মায়া হলো নবনীর জন্য। পা ঝাড়া দিয়ে তামিমকে সরিয়ে দিয়ে বলল, আমি হামিদুর রহমান, তামিমের বাবা। নিতু আবারও সালাম দিয়ে বলল, কেমন আছেন বাবা? তামিম আপনাকে আমাদের সম্পর্কে কথা জানিয়েছে তাহলে? হামিদুর রহমান জবাব দেওয়ার আগে তাহেরা এসে ফোন কেড়ে নিল। কল কেটে দিয়ে হামিদুর রহমানের দিকে তাকিয়ে বলল, লজ্জা করে না তোমার? ছেলের মান সম্মানের কথা না ভেবে এই মেয়েকে কল দিয়ে সব বলতে যাচ্ছিলে যে? হামিদুর রহমান হেসে বলল, লজ্জা আমার করবে কেন? লজ্জা তো তোমার গুণধর ছেলের করা উচিত। ঘরে বউ থাকার পরে অফিসে অন্য মেয়ের সাথে সম্পর্ক করেছে, ওকে এখন জুতো পেটা করিনি, এই তো ওর জন্য ঢের। তাহেরা চেঁচিয়ে বলল, ওই ছোট লোকের মেয়ে আমি কখনো ঘরের বউ বলে মানি না, মানি না, মানবো না। আমার ছেলেরও মানে না। আমার ছেলে যাকে পছন্দ করে তাকে বিয়ে করবে। এই মেয়ে সতীনের সাথে সংসার করতে পারলে ভালো, না হলে চলে যাক। হামিদুর রহমান রেগে গিয়ে স্ত্রী গালে কষে থাপ্পড় দিতে লাগলেন, কিন্তু নবনী শ্বশুরের হাত চেপে ধরে ফেললো। তাহেরা ফোঁসফোঁস করে বলল, এই ছোট লোকের মেয়ের জন্য তুমি আমার গায়ে হাত তুলতে এসেছো? আজ একটা ইস্পার ওস্পার হতে হবে, নয়তো আমি তাহেরা তোমার ভাত খাবো না। নবনী আর এসব স্ট্রেস সহ্য হলো না, মাথা ঘুরতে লাগলো। ধপ করে নবনী সোফায় বসে পড়লো। তাহেরা কাঁদতে কাঁদতে নিজের ননদদের বোনদের কল দিল। তারপর সবার কাছে বানিয়ে বানিয়ে হামিদুর রহমান আর নবনী নামে বিচার দিল এবং শেষ সিদ্ধান্ত নিল, হয় নবনী থাকবে এই বাসায়, নয়তো তিনি থাকবেন। তাহেরার কথা শুনে দিশে বলল, মা না থাকলে আমিও থাকবো না বাবা। লুবনা বলল, মা যেখানে যাবে আমিও সেখানে যাব। হামিদুর রহমান দাঁত কিরমিয়ে বলল, সিনেমা পাইছো? তোমরা আমার লাগে সিনেমা দেখাইতে আসছো না? নবনী এই বাসায় থাকবে, এখানেই থাকবে। তোমাদের জন্য সদর দরজা খোলা আছে, বের হয়ে যাও। তামিম মাথা হেট করে দাঁড়িয়েছে। শামীম নিশ্চুপ, ব্যক্তিগত জীবনে ভীষণ অসুখী শামীম। এজন্য বাসা থেকে দূরে থাকে। নিজে ইচ্ছা করে পোস্টিং ঢাকা থেকে ট্রান্সফার করিয়ে চট্টগ্রামে নিয়ে গেছেন। আবেগে পড়ে দিশাকে বিয়ে করা শামীমের জন্য সবচেয়ে বড় ভুল ছিল। অল্প বয়সে ঠিক ভুল বোঝার আগে মায়ের বুদ্ধিতে বিয়ে করে ফেলল। তার উপর বাসায় প্রতিদিন মা বোনের এসব ড্রামা দেখতে দেখতে শামীম বিরক্ত। মাঝে মাঝে সে অবাক হয় বড় ভাইয়ের নির্বুদ্ধিতা দেখে। শামীম মাঝে মাঝে ভাবে, তামিম কি আসলে ব্যক্তিত্ব সম্পন্ন কোনো মানুষ? তাহেরা কাঁদতে কাঁদতে নিজের রুমে গিয়ে বোরখা গায়ে দিল। নবনীর মনে হচ্ছে জাহান্নামে আছে সে। যে কোনো 15 দিন পর হামিদুর চলে যাবে, তখন তার অবস্থা এরা সবাই মিলে কি করবে তা ভাবতে নবনী শিউরে উঠল। তাহেরা বেগম বের হতে যেতে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে বলল,
আপনার আল্লাহর দোয়াই লেগে মা, আপনি কোথাও যাবেন না, আপনার সংসার আপনার সব। আমি তো দুদিনের অতিথি এখানে, যেতে হয় আমি যাব, আপনি তবু যাবেন না। হামিদুর রহমান ধমক দিয়ে বলল, বাজে কথা বলো না নবনী, তুমি কোথাও যাবে না। নবনী শ্বশুরের সামনে গিয়ে দুহাত জোড়ো করে বললেন, প্লিজ বাবা, এবার ক্ষান্ত হন। আপনি একবার ভেবে দেখুন না বাবা, আমি এই বাসায় কার কাছে থাকবো? বিয়ের পর একটা মেয়ের একমাত্র নিরাপদ আশ্রয়স্থল তার স্বামী। তার জন্য ঢাল হয়ে দাঁড়ায় তার স্বামী, স্ত্রীকে সব বিপদ থেকে রক্ষা করে। কিন্তু আমার কে আছে বাবা? যেখানে আমার স্বামী আমার নেই, সেখানে বেহায়ের মতো মাটি কামড়ে পড়ে থাকবো কেন আপনি বলেন আমাকে? যেখানে আমার জন্য আমার স্বামীর ভালোবাসা নেই, সম্মান নেই, সেখানে আমি কিভাবে থাকবো? আপনি আর আমাকে আটকাবেন না বাবা। আপনি যদি একবার এর মতো আমাকে নিজের আপন কেউ ভেবে থাকেন, তবে আপনার কাছে অনুরোধ করব, এখানে থাকতে বলবেন না, আমাকে যেতে দিন। হামিদুর রহমান বলার মতো কথা খুঁজে পেল না। নবনী রুমে গিয়ে একটা 5 ক্লিপ চুলে আটকে এসে বলল, আমি যাই বাবা, আপনি পারলে আমাকে একটু এগিয়ে দিয়ে আসুন। হামিদুর রহমান নবনীকে দাঁড়াতে বলে নিজের রুমে চলে গেল। তারপর ফিরে এলেন একটা বড় হরলিক্সের কৌটা হাতে নিয়ে। নবনীকে সোফায় বসতে বলে কৌটা থেকে গহনা বের করে একটা রুমালে দিলেন। তাহেরা, লুবনা, দিশা সবার চোখ কপালে উঠে গেল সব গহনা দেখে। হামিদুর বলল, এগুলো তোমার বিয়ের গহনা, আমি তোমার জন্য এনেছিলাম, তুমি নিজের কাছে রাখোনি, তোমার শাশুড়ির কাছে রেখে দিয়েছিলে। তোমার সব গহনা তুমি নিয়ে যাবে। আর এই যে হার, কানের দুল, চুড়ি দেখেছ, এখানে 8.5 ভরি সোনা আছে। আমি এগুলো এবার দেশে আসার সময় এনেছিলাম, ভেবেছিলাম আমার ঘরে নতুন অতিথি আসার খবর পেলে এগুলো তোমাকে দিয়ে যাব, তাকে দেওয়ার জন্য আমার পক্ষ থেকে। এগুলো এখন তোমার। নবনী চমকে গেল, না বাবা, এগুলো আমি চাই না। পৃথিবীতে নারীর সবচেয়ে অলংকার হলো তার স্বামী। আমার সেই অলংকার যখন নেই, এই সোনার অলংকারে আমার কি হবে বাবা? হামিদুর রহমান বলল, এগুলো তোমার এই বাবার পক্ষ থেকে তোমার জন্য উপহার। অথবা ধরে নাও, তোমার জীবনে যে 3 বছর আমার জন্য নষ্ট হয়েছে, তার জন্য আমার পক্ষ থেকে সামান্য ক্ষতিপূরণ। জানি 1000 ভরি সোনা দিলেও সেই ক্ষতিপূরণ হবে না, তবে তুমি এগুলো ফিরিয়ে দিলে আমি ভীষণ কষ্ট পাবো। নবনী 2 হাত পেতে নিল সব। হামিদুর রহমান নবনীর হাত ধরে বাসা থেকে বের হয়ে গেল। হামিদুর রহমান নবনীকে নিয়ে বের হতে যেতেই তাহেরা বেগম বুক চেপে ধরে সোফায় বসে পড়ল। তামিম, লুবনা, দিশা ছুটে এলো। কী হয়েছে জিজ্ঞাসা করছে সবাই। শামীম দাঁড়িয়ে রইল আগের জায়গায়, শুধু অপেক্ষা করছে ভোর রাতের, কখন বাস ধরবে আর ড্রামা থেকে নিজেকে দূরে নিয়ে যাবে। তাহেরা বেগম কাঁদতে কাঁদতে বলে, আমার কত বড় সর্বনাশ হয়ে গেল। তোর বাবা ওই মেয়ের সব সোনার গহনা দিয়ে গেল, ওখানে মোট 15 ভরি সোনা আছে। হায় আল্লাহ, এই আমার কি সর্বনাশ হলো। দিশা হেসে বলে, মা এত ভাবছেন কেন? আপনার চোখের বালি যে দূর হয়ে গেল এগোছিলে, তার জন্য অন্তত খুশি থাকেন। তাহেরা ফোঁসফোঁস করে বলে উঠল, কি বলছো তুমি এসব দিশা? 15 ভরি সোনার দাম জানো তুমি? না হলে তো 9-10 লাখ টাকার গহনা ওখানে। এত গহনা আমার ওই ফকিন্নির মেয়ে নিয়ে গেল, আমি মামলা করব। তোর শ্বশুর যাক খালি দেশ থেকে, আমি গিয়ে ছিনিয়ে নিয়ে আসবো এসব। তামিম নিজের রুমে চলে গেল। তামিমের পিছনে স্বামীও গেল। বিছানায় শটাং হয়ে শুতে স্বামী বলল, কাজটা কি ঠিক হলো ভাইয়া? তামিম জবাব দিতে পারল না। কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি এখনও বুঝতে পারছি না কি থেকে কি হয়ে গেল, অথবা আমার কি করা উচিত। শামীম হেসে বলল, খাঁটি সোনা চিনলি না ভাইয়া? ভাবির মতো চমৎকার একটা মেয়েকে এভাবে মায়ের কথা ধরে ছেড়ে দিলি ভাইয়া? তামিম জবাব দিল না। আমার সমস্যা তুই বুঝবি না। তোর শ্বশুরবাড়ির মতো তো আমার শ্বশুরবাড়ির অবস্থা ভালো না। প্রতিদিন মায়ের কত অভিযোগ থাকে, মায়ের কান্না আমার সহ্য হয় না। তাই যদি নবনী দিশার মতো হতো। শামীম হেসে বলল, দিশার মতো হলে তুমি আরও আগে আত্মহত্যা করতে ভাইয়া। দিশা আমার গলার কাটার মতো বিধে আছে, না পারছি গিলতে, না পারছি ফেলতে। তুমি জানো ভাইয়া, প্রায় 1.5 বছর হতে চলল দিশার সাথে আমি ঘনিষ্ঠ হই না। মা দিশার পরিবার সম্পর্কে জানার পর পাগল হয়ে গেছে দিশাকে বিয়ে করার জন্য। 22 বছর বয়সে নয়তো আমার মতো ছেলেকে বিয়ে করে আমি তো দিশাকে ভালো করে বুঝে উঠতেই পারিনি, তার আগে বিয়ে করে ফেললাম। তোমার বিয়ের আগে নিজে বিয়ে করে নিলাম। কত বড় নির্লজ্জ হলে এমন কাজ কেউ করে ভাইয়া? দিশা আমার কোনো কথাই শোনে না ভাইয়া, পুরোপুরি আমার কন্ট্রোলের বাইরে। আজ এই ফ্রেন্ডের বার্থডেতে, কাল আর এক ফ্রেন্ডের বার্থডেতে, পরশু হ্যাং আউট, এসব করে ও দিন কাটায়। একটা পাওয়ার পর ওর বাবার অনেক সম্পদ আছে, 2 ভাইয়ের আদরের বোন একজনও। আমি কিছু বললেই মা পরে আমাকে গুলি করে। আচ্ছা তুমি বলো ভাইয়া, দিশার বাবার সম্পদ দিশা পেলে তাতে আমার কি লাভ, মায়ের কি লাভ? মাকে কি দিশা দিয়ে দিবে এসব? তবে কেন মা এসবের লোভে পড়ে থাকে এরকম? দিশাকে আজ পর্যন্ত মাকে 1 কাপ চা বানিয়ে খাইছে, বাবাকে একবার ভাত বেড়ে দিয়েছে, কি করছে? তবুও মায়ের কাছে ও ভালো, কারণ ওর বাবা ধনী। অথচ ভাবি যে সকাল থেকে রাত অবধি খেটে যায়, তার কোনো দাম নাই। কোনো মায়ের মেন্টালিটি এমন। তুমি একজন শিক্ষিত মানুষ হয়ে তোমার স্বভাবে কেন এমন, তাও আমি জানি না। এটুকু বলবো, অনেক বড় ভুল করেছো তুমি। শামীম চলে যাওয়ার পর তামিম উঠে বসে সে ভাবতে লাগলো সব কিছু নিয়ে, কিন্তু ভেবে পেল না তার এখন কি করা দরকার।
গাড়িতে বসে নবনী একটা কঠিন সিদ্ধান্ত নিল। যত দ্রুত সম্ভব তামিমকে সে ডিভোর্স দিয়ে দিবে। নিজের কেরিয়ার এমনভাবে গড়ে তুলবে যেন তাহেরা বেগম একদিন তার কাছে আসতে বাধ্য হয়। তার পিছন ফিরে তাকাবে না সে। সব মায়ার বাঁধন ছিন্ন করে শুধু নিজেকে নিয়ে ভাববে। তুমি অন্য কারো সঙ্গে বেঁধো ঘর, 2য় পর্ব।